সময়ের সঠিক হিসাব নেই। ভোর হয়ে আসছে, থেকে একটা হালকা আলো আমার গায়ে এসে পড়ছে। আমি এখন বসে আছি হাওড়া টাউন হলের দরজার সামনে। ভোরবেলা গঙ্গার ঠান্ডা বাতাসটা এখন আমার ভালোই লাগছে। আজ 16 সেপ্টেম্বর 1929 সাল, সোমবার। আমার বয়স এখন 17। সবকিছু যে আমি বুঝে উঠতে শিখে গেছি তেমনটা না, তবে অনেক কিছু আমাকে বুঝতে হয়েছে। ওই ভেতরের ঘরটাতে আমার দাদা আছে। সুভাষচন্দ্র বসুর বেঙ্গল ভলেন্টিয়ার্সের সদস্যরা ওর পায়ের কাছে বসে আছে। সারা রাত ওইভাবেই থাকলো। আমার বাবাও আছে আশেপাশে, নাম কিরণ চন্দ্র দাস। আপনারা আমার চিনবেন না। এই ভোরবেলাতেও হাজার হাজার মানুষ আমার চারিপাশে ঘোরাঘুরি করছে। তারা সবাই দাদার জন্য এসেছে। তারা সবাই আমার দিকে মায়া ভরা নজরে তাকাচ্ছে। কাল হাওড়া স্টেশনে আমাদের ট্রেন ঢোকার সময় যেমন লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছিল, আজও বেলা বাড়ার সাথে সাথে তার থেকেও আরো বেশি মানুষ আজ জড়ো হবে। তা আমি জানি তারা সবাই দাদার জন্য আসছে, দাদাকে ভালোবেসে আসছে। কিন্তু আমি না এখান থেকে কিছুতেই উঠতে পারছি না। অনেক চেষ্টা করছি উঠে একবার দাদার কাছে যাব, কিন্তু পারছি না। আমার এইভাবে বোকার মতন বসে থাকার একটা ছবিও আছে, কে যেন তুলেছিল। তখনকার দিনের খবরের কাগজে বেরিয়েছিল, দি ব্রেভ পাওয়ার অফ দ্য ব্রেভেস্ট অফ দ্য ব্রেভ। আমি ব্রেভ কিনা তা আমি জানি না, তবে আপনারা চাইলে সেই ছবিটা না হয় আমি পরে দেখাবো। 3 দিন ধরে ট্রেনে, এখন আমার বড় ক্লান্ত লাগছে। বেলা বাড়ছে আর আমার এই চোখের পাতাগুলি জ্বালা করছে। ঘুম নেই, ঘুম নেই। প্রায় কতদিন স্মৃতিগুলো উঠে আসছে আর আমার এখন চোখের পাতার উপরে। লোকের ভিড় বাড়ছে, কিন্তু তবুও আমি একা একলা হয়ে যাচ্ছি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি 24 পরগনা জেলার গঙ্গা তীরবর্তী ইছাপুর গ্রাম থেকে কলকাতায় চলে এলো হাসতো একটা পরিবার। ভবানীপুর, বারনাথ পণ্ডিত লেন, 1900 সাল। তখন আমার দাদার জন্ম হয়নি। আমার বাবার নাম বঙ্কিম বিহারী দাস। আমাদের আগেও আরো 7 ভাই বোন ছিল। তারা অল্প বয়সেই বিভিন্ন অসুখে মারা যায়।
একের বি গণেন্দ্র মিত্র লেন, হাতিবাগান। আমার বাবা বলতো ও একটা কাঁটা ঘুড়ির মতো, সুতো ছিঁড়ে এই আকাশের কোথায় কোথায় উড়ে বেড়াবে, তার খবর কেউ জানতে পারবে না। আমার বাবা আদর করে ওর নাম রেখেছিল হেদু। তোর নাম হেদু, এই শুনেছ স্পষ্টই? ওর নাম রাখলাম হেদু। হ্যাঁ, আরে রাখবো রাখবো। আরে তুমি উঠছো কেন? তুমি উঠো না। আসলে এই নামটা রাখলাম কাকতারুয়ার মতন করে, যাতে কারো নজর না লাগে। আগের গুলোর মতন যেন তোকেও হারাতে না হয়। ওর ভালো নাম হবে জ্যোতি। ভগবান শিবের আরেক নাম জ্যোতি, আমাদের যতীন্দ্রনাথ দাস। আর আপনারা ওকে চেনেন যতীন দাস নামে। তাতে কি যুক্তি করবেও দাদার সঙ্গে পেরে যেতে না কেউ। একবার তো ওই শৃঙ্খলা ভঙ্গের অপরাধে স্কুল থেকে দাদাকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়েছে। বাবা তোর যে বন্ধু ছিল তাই খামোখা পাঁচির ঠিক হতে গেলি কেন? কত উঁচু পাঁচির, ডিঙুলি কি করে? মই? তোদের স্কুলে ওই পাঁচির ডিঙানোর জন্য মই থাকে বুঝি? হেডমাস্টার মশাই ওকে স্কুলে কথা বালিশ বলাতে যাচ্ছ অনির্দিষ্টকালের জন্য। বাবা আমি ওর ঘাড়ে পাড়ে পাঁচির টপকেছিলাম, ও টপকাতে পারিনি। তারপরে হেডমাস্টার মশাইকে বলে দিয়েছি। আচ্ছা বাবা, তুমি তো বলেছিলে যে চুরি করে আর যে চুরি করতে চোরকে সাহায্য করে তারা দুজনেই সমানদর্শী, তাই না বাবা? আমি অত কথা বুঝি না। তোরা দুজনেই হেডমাস্টারের কাছে যাবি, ক্ষমা চাইবি। চল। এই সময় একটা দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে আমাদের মা আমাদের ছেড়ে চলে যান। সুহাসিনী, 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 খেদু, খেদু তোর মা। তখন দাদারই বয়স মাত্র 9 বছর। আর আমি আর আমার দিদি লাবণ্য প্রভা ছিলাম আরো অনেক ছোট। তাই দাদা আমার বাবা এবং মা আমার কোনো স্মৃতিতেই নেই। আমার স্মৃতি ও বর্তমান জুড়ে শুধুই দাদা। 1908 সাল থেকে 1915 সাল পর্যন্ত সময়টা ছিল ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময় ব্রিটিশ সরকারের অত্যাচার সহ্য না করতে পারে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যুবক যুবতীরা বিভিন্ন রকমের বিপ্লবী কর্মকাণ্ডে মেতে উঠেছিল। বন্দে মাতরম!
সঙ্গে বাঘা যতীনের যুদ্ধ, এই সমস্ত গল্প বাবা রোজ দাদাকে শোনাতেন। এরপর 1921 সালে 16 বছর বয়সে ভবানীপুর মিত্র ইনস্টিটিউট থেকে দাদা প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করলো। লাবণ্য, জল দে, বেরোতে হবে। আসার সময় আমার জামার গামছাটা নিয়ে আয়, সময় নেই। এইখানে পারিস না। কি রে, ভাত খাবি না? খেলে হতো তো, খিদে পেয়েছে, কিন্তু থাক, এসে খাবো রে। দাদা শোন না, বাবা বলছিল রাওলা টাইমটা এখনো শেষ হয়ে যায়নি, তাই জায়গায় জায়গায় পুলিশ বিনা বিচারে তুলে নিয়ে যাচ্ছে, আবার মারধরও করছে। কোন জেল থেকে কোন জেলে ছুটিয়ে নিয়ে যাচ্ছে কেউ জানে না। হ্যাঁ, তাদের বিচারও হচ্ছে না। বিপ্লবী সন্দেহ করলে তাদের বিনা বিচারে আটক করে রাখছে। আসলে বিপ্লবীদের আটকানোর জন্য না উঠে পড়ে লেগেছে। কিন্তু তুই বল, এভাবে কি বিপ্লব বন্ধ হয়? তুই পিকেটিংয়ে যাস না দাদা? কি বলছিস লাবণ্য? আমার খুব ভয় করছে রে। কিসের ভয়? তুই জানিস এই 2 বছর আগে এই রাওলা টাইমের বিরোধিতা করতে এসে জালিয়ানওয়ালাবাগে 1000 নিষ্পাপ মানুষ মারা গেল, যার জন্য প্রবল কষ্টের যন্ত্রণায় আমাদের মহাত্মা গান্ধী অসহযোগের ডাক দিল। আর তুই চাস আমি সেখানে না যাই? বাবা দেখো লাবণ্য কি সব বলছে পাগলের মতো। শোন লাবণ্য, এই স্বরাজের দাবি একদম সোজা কথা না। ও তো ঠিকই বলেছে। তুই যাস না খেলু, সামান্য দুটো মশলা বিক্রি করতে এসে যারা এই গোটা দেশটাকে দখল করে নিল, তারা ওই তোদের দুটো বিদেশি পোশাক শরীর থেকে খুলে রাখলে কিংবা স্লো পাউডার না কিনলে এই দেশ ছেড়ে চলে যাবে না। এটা কেন বুঝতে পারছিস না তোরা? পরীক্ষায় ভালো ফল করেছিস, সেদিকটায় মন দে। মানুষ এখনো অসহযোগের অর্থ বুঝে উঠতে পারেনি বাবা। সেটা বোঝানোর দায় কি তুই নিয়েছিস? আমি নই কেন বাবা? মানুষকে তো বোঝাতে হবে, না হলে তারাও ভুল করে ফেলবে তোমার মতো। এই তার মানে সবাইকে এখন তোর মতন রাস্তায় বেরিয়ে পড়বে নাকি? না বাবা, একদমই তা না। কিন্তু যতদিন আমাদের মধ্যে একাত্মতা নেই ততদিন ওদের রাষ্ট্র ব্যবসা চলবে। যেদিন এই সমস্ত জাতিটাই বুঝে যাবে না এই দেশটা তার নিজে, সেদিন বাইরে কেউ আর চোখ তুলে দেখাতে পারবে না বাবা। আর তুমিই তো বলেছিলে মৃত্যুঞ্জয় বাঘা যতীনের কথা, আমরা মরব, জগৎ জাগবে। জগৎ জাগবেই বাবা, জাগবেই। যে বিশ্বাসঘাতকতা পলাশির প্রান্তরে সেদিন মির্জাফর করেছে, যার জন্য এই গোটা দেশবাসীকে এত কষ্ট, এত দুঃখ, অত্যাচার, নির্যাতন সহ্য করতে হচ্ছে, এটা কি ভালো হচ্ছে বাবা? একদম ভালো না। আমি একজন বাঙালি হিসেবে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই বাবা। আমি আসছি বাবা। দাদা খাবারটা খেয়ে যাও তো তোমাকে। আমরা কোনো বিদেশি জিনিস কিনবো না। দোকানদারেরা আপনারা কোনো বিদেশি জিনিস বিক্রি করবেন না, যার মুনাফা সরাসরি ভোগ করবে ওই ইংল্যান্ডের মানুষ। আমাদের উচিত দেশীয় জিনিসকে নিজেদের আপন করে তোলা। কতগুলো কথা আমাদের মনে রাখা দরকার। আমরা কি আমাদের দেশীয় দ্রব্য ব্যবহার ও নির্মাণে পিছিয়ে পড়েছি? সুভাষচন্দ্র বসু কিন্তু আমাদের পথ দেখাচ্ছে। তিনি গোটা দেশকে এক সূত্রে গাঁথার চেষ্টা করছেন, গোটা দেশ ঘুরে বেড়াচ্ছেন। মহাত্মা গান্ধীর খাদি বস্ত্রের ব্যবহার ও চরকা চালানো আমাদের স্বনির্ভর হতে শেখাচ্ছে। তাই আসুন আমরা একজোট হয়ে ওই বিদেশি দ্রব্য বাতিল করি। বন্দে মাতরম! বন্দে মাতরম! বন্দে মাতরম! বন্দে এই সময় 2-3 দফায় প্রায় 6-7 মাসের জেল হয় যতীনের। আর এদিকে হুগলির আলো বাতাসীন অন্ধকার কুঠুরিতে থাকতে থাকতে এক প্রচন্ড গরমে অবসায় হয়ে যায় যতীনের। অবশেষে ডাক্তারের পরামর্শে তাকে বাড়িতে আনা হলো।
বাইরে সাদা চামড়ার জাতের এত শক্তি নেই, যাই আমাশয়ের আছে একেবারে কাহিল করে দিল। দিনে 27-28 বার করে যেতে হয়। কিরণ রে, কিছু বল। বুঝলাম, তুমি এখন বিশ্রাম করো। দিদি, আর দিদি, আসছি। এ কি রে দাদা, এ কি অবস্থা করেছিস চেহারা? আমাশয় ও, আমাদের প্রায় না খেয়ে দিন গুজরানোর মতন অবস্থা। বাবা স্টেশনারি দোকানটা আর চলে না। পিকেটি ঢুকে গেছে বাবা স্টেশনারি দোকানে। এই দাদা ওই ফুটবল খেলায় জিতলে নিচে এবং বন্ধু বান্ধবকে এই ভিডিও খাওয়ানোর জন্য পাগল হয়ে যেত। তাদেরকেই দেখলাম ওই উত্তর ইংল্যান্ডের ব্যাংকটা তৈরি বলে তারা সবাই মিলে এক জায়গায় হয়ে একটা বালতির মধ্যে সব ভিডিও ফেলে ফেলে দিচ্ছে। বাবা, গঙ্গায় ভাসতে ভাসতে ম্যানচেস্টারের টেমসে ডুবে যা। তোমার অসহযোগ তোমার ভাই বোনদের ক্ষুধা নিবৃত্তি করতে পারছে না কিন্তু দিন পাল্টাবে বাবা, তুমি দেখে নিও। দিন পাল্টে কোন দিন আসবে? তোমার কি কিছুই মনে নেই বাবা? দশেরার দিন গঙ্গা স্নান করে দিদি দাদা মাকে নিয়ে বাড়ি ফিরছিলে পিটন গাড়িতে। তারপর কি হয়েছিল বাবা? তুমিই তো বলেছিলে গল্পটা। বাবা, ও বাবা, তুমি পিটনে উঠেছো? কখনো বলনি তো? বলেনি কারণ অভিজ্ঞতা ভালো না। পিটন গাড়ি করে বাড়ি ফেরার সময় মাঝ রাস্তার রেড রোডে ব্রিটিশ টমিরা বাবাদের গাড়ি দাঁড় করিয়ে দেয়। গাড়ি দাঁড় করিয়ে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেয়। আর তারপর বাবা দাদা দিদি আর মাকে নিয়ে মাথা নিচু করে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে এসেছি। ওদের তো একবার বলো, ওরাও জানো। সেই ঘটনার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই? সম্পর্ক আছে বাবা, সম্পর্ক আছে ঠাকুরদার সাথে। কারণ উনি নিজেও একজন চরমপন্থী কংগ্রেসী ছিলেন, আর সেই রক্ত বহন করছো তুমি আর আমি। তোমার রাগ তো তোমারও হয় বাবা, তা না হলে পরের দিনই কর্পোরেশনের চাকরিটা ছেড়ে কেন সাধারণ ওই স্টেশনারি দোকানটা খুলেছিলে? এর পেছনে তোমার নিজের মান আর এই দেশের প্রতি সম্মানটাই আছে বাবা, আর কিচ্ছু নেই। বিশ্বাস করো, কিচ্ছু নেই। তোমার পিকেটিং এর জন্য আমার দোকান বন্ধ হতে বসেছে। বেচতেই যদি না পারি, ওদের মুখে অন্ন তুলে দেব কিভাবে? তোমার না হয় কোথাও না কোথাও ব্যবস্থা হয়ে যাবে। বাবা, বাবা, আমরাও একটা নিজেদের ব্যবস্থা করে নেব। হ্যাঁ বাবা, দিদি ঠিকই বলছে। সেই দায় ভার নিতে তুমি প্রস্তুত থাকবে তো? যদি তোমার জন্য তোমার ভাই বোনদের অনশন করে দিন কাটাতে হয়? না বাবা, ওদের হয়ে অনশনটা না হয় আমিই করব, কিন্তু দেশে ডাক এলে সেই ডাক ফিরিয়ে দিতে পারবো না বাবা। এখন এই দেশের প্রতি আমার অনেক কাজ, অনেক দায়িত্ব। ও তুমি জানো বাবা, আমি দক্ষিণ কলকাতার কংগ্রেস কমিটির সহ সম্পাদক নির্বাচিত হয়েছি। বেরিয়ে যাও, তোমার বয়স এখনো 17 সম্পূর্ণ হয়নি। আশা করি সাবালক হলে তোমার জ্ঞান বোধ জাগ্রত হবে, তখন বেরিয়ে আসতে পারবে। এই মহান কাজে শুধুই ডুবে যাওয়া আছে বাবা, এখান থেকে বেরিয়ে আসার কোনো পথ নেই। দক্ষিণ কলকাতার এই বাড়ি থেকে বেরিয়ে আমি এখন ছুটে চলেছি প্রাকৃতিক বিপর্যয় ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। ভুলিতেছে তরি, ভুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, সিঁড়ি আছে মাঠে ধরিবে হাত হাতে কাটে।
হাতে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকি যায় ভবিষ্যৎ এই তুফান ভারী দিতে হবে পানি দিতে হবে পরিমাণ দুর্গম গিরি কাস্তার দুস্তর পারাবার রঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার দুর্গম দুস্তর পারাবার রঙ্গিতে হবে ভারতের নেতৃত্বে উত্তরবঙ্গের শান্তহারের গণ্য পরিস্থিতিতে যুব বিপ্লবীদের নিয়ে ঝাঁপিয়ে পড়লেন যতীন দাস। টানা 11 দিন আমরা উত্তরবঙ্গে আছি। এই সময় অসহযোগ আন্দোলন এতটাই ছড়িয়ে পড়েছিল যে মনে হয়েছিল স্বাধীনতা পেতে আর বেশি সময় বাকি নেই, কিন্তু তার জন্য কি আমরা প্রস্তুত? প্রশ্ন এটাই। 1984 ফেব্রুয়ারি পুলিশ অসহযোগ আন্দোলনকারীদের উপর গুলি চালায়, বিক্ষুব্ধ জনতা যুক্ত প্রদেশের গণতন্ত্রে চৌলি চলাফেরায় আগুন লাগিয়ে দেয়। 3 জন পুলিশ কর্মী ও 22 জন বেসরকারি কর্মী মারা যায়। চৌরি চলাফেরায় আগুন লাগানোর ঘটনাতে বিচলিত হয়ে গান্ধী জাতীয় স্তরে অসহযোগ আন্দোলন তুলে নিয়েছে। কি বলছিস? কেন এতদিনের এত মানুষের লড়াই? আরে মানুষ তো কেবল যাত্রা শুরু করলো বেদো। এইটা সুভাষচন্দ্র বসু। চল। সুভাষচন্দ্র বসু যখন জানতে পারলেন তখন প্রত্যন্ত পরিমাণে বিমর্ষিত হয়ে পড়লেন এবং বললেন দেশের সর্বস্তরের মানুষকে একত্রিত করার এই আন্দোলনকে বন্ধ করে দেওয়া এটা জাতীয় বিপর্যয় ছাড়া আর কিছুই নয়। দেশে তখন উত্তাল পরিস্থিতি। বিহারের গয়াতে কংগ্রেসের 37তম অধিবেশনে রামপ্রসাদ বিসমিল গান্ধীজি তীব্র বিরোধিতা করলেন। সেদিন সন্ধ্যায় তিনি দেখা করলেন অনুশীলন সমিতির নায়ক শচীন্দ্রনাথ ছানালের সাথে তার বিলাসের বাড়িতে। আপনি হয়তো শুনেছেন যে কংগ্রেস দুভাগে বিভক্ত হয়ে গেছে। গান্ধীজির এই সিদ্ধান্তের প্রতিবাদে মতিলাল নেহরু আপনার বেঙ্গলের চিত্তরঞ্জন দাসের সাথে একটি উদারপন্থী সংস্কৃতধারার দল তৈরি করেছে যার নাম স্বরাজ। কিন্তু আমার কথা আমি আপনার সাথে বিপ্লবের কথা বলতে চাই। আমার সাথে আসবাবও লেখানো আছে। কিন্তু আমার রাস্তা তো কমিউনিস্টদের সঙ্গে মিলে না। আমি জানি আপনি সশস্ত্র বিপ্লবে বিশ্বাসী। আপনার বারাণসীতে তৈরি ইয়াং ম্যানহেসিশন এবং কলকাতায় একটি গুপ্ত বিপ্লবী দল অনুশীলন সমিতি। আমার লক্ষ্য সম্পূর্ণ আলাদা। মানুষের মধ্যে বিপ্লব জাগিয়ে তুলতে আওয়াজ দরকার। আমরা আওয়াজে বিশ্বাসী। নিস্তব্ধতা দিন শেষ। রামপ্রসাদ আসফাকুল্লাহ নিশ্চয়ই আমার কথা বলবেন। হ্যাঁ, আমরা গান্ধীজির আন্দোলনকে সমর্থন করেছিলাম, তার অসহযোগে ঝাঁপিয়েও পড়েছিলাম। যদিও আমাদের মতের অমিল, উনি অহিংসা পছন্দ করেন, কিন্তু একই গন্তব্যের তো ভিন্ন পথ থাকতেই পারে। আলবাত থাকতেই পারে। নিন তাহলে শুরু করা যাক। কি ভাবছেন? সমাজতন্ত্র। বিপ্লবের লক্ষ্য হবে সমাজতন্ত্র প্রতিষ্ঠা, ভারতবর্ষের স্বাধীনতা আর ধর্মনিরপেক্ষতা। বিপ্লব দীর্ঘজীবী হোক। বিপ্লব দীর্ঘজীবী হোক। গঠন হলো হিন্দুস্তান রিপাবলিকান আর্মি, HRA। হিন্দুস্তান রিপাবলিকান আর্মি জিন্দাবাদ। হিন্দুস্তান রিপাবলিকান আর্মি জিন্দাবাদ। দেবেন বসু সর্বপ্রথম যতীনের পরিচয় করে দিলেন শচীন্দ্রনাথ সান্যালের সাথে। শচীনদা বলছে জ্যোতি কলিকাতায় খুব ভালো কাজ করছে। আরে করছো কি? আমরা প্রণাম নিও না, প্রণাম করিও না। আপনার পাওনা ছুলে আপনার সাথে দেখা করার প্রথম উদ্দেশ্যই আমার সফল হবে না। আপনিই তো মহান বিপ্লবী রাসবিহারী বসুর সাথে গদর বিপ্লবের সংগঠক ছিলেন। তোমরা কথা বল, আমি আসছি শচীন। উনি জাপানে চলে যাওয়ার পর তো আপনিই রইলেন আমাদের সবচেয়ে অভিজ্ঞ। হিন্দুস্তান রিপাবলিকান আর্মি জিন্দাবাদ। জিন্দাবাদ। সহিষ্ণুতা আর ধীরে চল নীতি নিয়ে ভারতবর্ষের স্বাধীনতা আসবে বলে আমি মনে করি না। যদি রাসবিহারী দাসের সাথে 1922 সালে গভর্নর জেনারেল লর্ড ভিলিজকে হত্যা করার চেষ্টা ব্যর্থ হলেও আমাদের বন্দুকের বারুদে কিন্তু বিপ্লব দেখেছে। কিসের এত ধৈর্য বলো তো? আর কতদিন সহ্য করবো ওই সাদা চামড়ার লোকগুলোকে? আমাদের কথা হবে এখন বারুদে বারুদ। 1919-এর 13 এপ্রিল আমরা কেউ ভুলিনি। যদি ভুলিনি শচীনদা, জালিয়ানওয়ালাবাগ আমাদের বুকের মধ্যেকার রক্ত যা আগুনে পুড়ে যাচ্ছে। রাওলাট আইনের বিরোধিতা করতে এসে এক শান্তিপূর্ণ সমাবেশে জড়ো হয়েছিল হাজার নিষ্পাপ মানুষ। কোন রকম হুঁশিয়ারি না দিয়েই তাদের ওপর গুলির অর্ডার দিলেন জেনারেল ডায়ার।
চোখের জলে নয়, আমাদের প্রতিশোধ দিতে হবে রক্তে। অত্যাচারের পাল্টা হবে এটা। শুনেছি তুমি নাকি বিজ্ঞান বিষয়ে বিশেষ পারদর্শী। দক্ষিণেশ্বরের বন্ধ চটকলটাই হবে তোমার প্রভা তৈরির কারখানা। আমি তোমাকে শিখাবো ধামাকা কাকে বলে। বিপ্লব দীর্ঘজীবী হোক। দীর্ঘজীবী হোক। শোনো, যতীন নয়, আজ থেকে তোমার নাম হবে রবীন। রবীন ছদ্মনাম নিয়ে আমি বোমা তৈরির কাজে লেগে পড়লাম। দক্ষিণেশ্বরের বাচস্পতি পাড়ায় গড়ে উঠলো বোমা তৈরির কারখানা। আমাদের উদ্দেশ্য একটা, কেন্দ্রীয় অস্ত্র ও বোমা সরবরাহ ইউনিট গড়ে তোলা। সবাই প্রস্তুত? লিখো আয়রন পিসেস, রেড সালফাইড, নাইট্রিক অ্যাসিড, গাউন কটন, অ্যামোনিয়াম কার্বনেট, ফসফরাস, সালফার, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ব্ল্যাক পেপার। কি প্রবন্ধনে বলা হলো বোমা ও পিস্তলের জোগাড়। আমাদের প্রধান লক্ষ্য দেশের প্রতিটি কোণায় একটি করে বোমা তৈরির কারিগরদের পাঠানো, যাতে গোটা দেশে ইন্ডিয়া সরকারের বিরুদ্ধে একই সাথে একই আওয়াজ গর্জে ওঠে। 1925 আগস্ট এই জেলার নেতৃত্ব কাজ কাকুরি ট্রেন ডাকাতি। এই অভিযানে গুরুত্বপূর্ণ অস্ত্র এবং বোমা সরবরাহ করেছিলেন আমাদের যতীন দাস। আর এই খবর জানতে পেরে দক্ষিণেশ্বরে বোমা তৈরি কারখানা খুঁজে ফেলল পুলিশ। 10ই নভেম্বর 1925 গিরিশ মুখার্জি রোড অ্যাটাক করলো পুলিশ। গ্রেপ্তার হলো আমাদের যতীন দাস। এই, না চিনলেও ক্ষতি নেই। বেঙ্গল অর্ডিন্যান্স অ্যান্ড রেগুলেশন অ্যাক্ট 3 অফ 1818 আমরা যে কোনো সন্দেহভাজন ব্যক্তিকে যে কোনো সময় গ্রেফতার করতে পারি। দেখেন তোমাকে দাদাকে মেদিনীপুরের কন্ডেম সেলের 44 নম্বর ঘরে রাখা হলো। ঘরটা ছিল ভালো বাতাস হীন একটা বদ্ধ ঘর। ছেলের ঘুমট ভাবটা শরীর নিতে পারেনি। ওকে চিকিৎসার জন্য আলিপুর জেলে দেওয়া হয়। খাট নাই পালং নাই চৌকি পেতে বসো, ঘুম পাড়ানি মাসি পিসি মোহের বাড়ি এসো। খাট নাই পালং নাই চৌকি পেতে বসো, ঘুম পাড়ানি মাসি পিসি মোহের বাড়ি এসো। খাট নাই পালং নাই চৌকি পেতে বসো, ঘুম পাড়ানি মাসি পিসি মোহের বাড়ি এসো। খেতু এখন
কেমন আছে রে? কোন জেল থেকে কোন জেলে কাটা কুড়ির মতন ওকে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে। আমি শুধু লাঠের মতন স্মৃতি আঁকড়ে ধরে বসে আছি। ওর কাছে আমি অপরাধী বাবা হয়ে ছেলের মনে বুঝতে পারি। ও কি জানে ওর বোন লাবণ্যের কথা? অবস্থা তখন খারাপ। আস্তে আস্তে গ্রাস করছে। সারা রাত ধরে কাশি আর কাশি। এদিকে খাওয়া দাওয়া বন্ধ তার। আর ওইদিকে খাওয়া দাওয়া বন্ধ দাদার। আলিপুর জেল থেকে ময়মনসিং জেলে নিয়ে আসা হলে ব্রিটিশ পুলিশের অত্যাচার ও ভারতীয় বন্দীদের মর্যাদা রক্ষার লড়াইয়ে তখন চলছে 20 দিন ধরে অনশন। আমাদের সমস্ত দাবি মেনে নিলেন। We accept all your demand. এখন আপনারা সবাই খেয়ে নিন। পর আমরা খাবারগুলো খাচ্ছিলাম আর যতীনদাকে নিয়ে যাওয়া হচ্ছিল পাঞ্জাবের সেই ভয়ঙ্কর মিয়ানমার জেলে। তারে ধরতে পারলে মনোবেরি ধরতে পারলে মনোবেরি দিতাম পাখির পায় কেমনে আসে যায় আমার খাসার ভেতর অহসীন পাখি কেমনে আসে যায় আমার খাসার ভেতর অহসীন পাখি কেমনে আসে যায় আমার খাসার ভেতর অহসীন পাখি পাঞ্জাবের মরু অঞ্চলে অবস্থিত মিয়ানমারি জেলে আমার অস্থির লাগতে শুরু করলো। আমার শরীরটা এত খারাপ লাগছে। এই মিয়ানমারি ভয়ঙ্কর রৌদ্র তাপ আমাকে যেন গিলে খেতে আসছে। কে আছো? আমাকে একটু খাবার দাও। আমি খাইনি কতদিন, তোমরা আমাকে খাবার দিচ্ছ না কেন? আমায় একটু খাবার দাও, আমায় একটু খাবার দাও।
দিদির সাথে দেখা করার জন্য নিয়ে আসা হয়েছে। বাবা দাদা লাবণ্য! লাবণ্য! মহান বিপ্লবী সুভাষ চন্দ্র বসু। আর ওদিকে 30 অক্টোবর লাহোরে সাইমন কমিশনের প্রতিবাদে মাথায় গুরুতর আঘাত পেলেন লালা লাজপত রায়। 17 দিন মৃত্যুর সাথে লড়াই করার পর লালাজি আমাদের ছেড়ে চলে গেলেন। দ্য লায়ন হ্যাজ ফলেন। তার কিছুদিন আগেই এই যেন পরিবর্তিত হয়ে এই যে স্টার্টে হয়েছে। ফিলোসফার প্রধানমন্ত্রী সভা করে সমাজতান্ত্রিক শব্দটি জুড়ে দেওয়া হলো। গঠন হলো হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। আমি শিবরাম হরি রাজগুরু ফ্রম পুনে মহারাষ্ট্র, শিবাজি দা বাচ্চা, আমাদের সকলের সামনে জিগান পাঞ্জাব আছে ভগৎ সিং। আমরাও ঠিক করলাম লালাজির মৃত্যুর বদলা দিতেই হবে। রাশিয়া যেভাবে 1917 রুশ বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে সমাজতন্ত্রের প্রতিষ্ঠা করেছিল, আমরাও পারব। লালাজির মৃত্যুর বদলা হিসাবে আমি বিপ্লবের ঘোষণা দিচ্ছি। আমাদের পুলিশ সুপারিনটেন্ডেন্ট স্কটকে হত্যা করতে হবে। কিন্তু জেমস স্কটের পরিবর্তে তারা হত্যা করল সহকারী পুলিশ সুপারিনটেন্ডেন্ট জন সান্ডার্সকে। মূল অভিযুক্ত ভগৎ সিং ও রাজগুরু। এরপর তারা পালিয়ে কলকাতায় এলে দাদার সাথে তাদের প্রথম সাক্ষাৎ হয়। আরে বটুকেশ্বর, বটুকেশ্বর, আরে কোথায় তোমাদের ভগৎ সিং? আমি কতক্ষণ ওয়েট করবো? আরে বটুকেশ্বর, আরে কোথায় তোমাদের ভগৎ সিং? এখনই চলে আসবে। এখনই চলে আসবে। তোমাদের এই পরিকল্পনার সাথে কিন্তু আমি একদম সহমত হতে পারছি না। ভগৎকে আমি এই কথা বলবো ভাবছি, আর ভগতই নেই, তুমি এসে হাজির। শোনো বটুকেশ্বর, তোমরা এই পরিকল্পনা করার আগে আরো কিছু বার ভেবে নাও, কারণ এটা বাস্তবে যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু অসুবিধা হবে। তাই জন্য আরেকবার ভাবনা চিন্তা করো। অসুবিধা তোমাদের পরিকল্পনার সাথে আমি একদম সহমত হতে পারছি না, কারণ এই পরিকল্পনা কোনো মাথা মুন্ডু মাথা। আরে বাবা, হেড অ্যান্ড হেড। আরে বটুকেশ্বর, তুমি বোঝো না তোমাদের চকিন্দাকে?
বোঝাও বটুকেশ্বর। যতীন দা, এটা এমন একটা বোমা যেটা আওয়াজ তো করবে কিন্তু তো মারা যাবে না। বটুকেশ্বর, ওই পাঞ্জাবির সাথে থাকতে থাকতে তোমার মাথাটাও পুরো পাঞ্জাবির মতো হয়ে গেছে। না যতীন দা, আমাদের এমন একটা প্রমাণ প্রয়োজন যেটা আওয়াজ তো করবে কিন্তু কারোর কোনো দৈহিক ক্ষতি করবে। এইখানেই তো সমস্যা, দৈহিক ক্ষতি করবে না। আরে বাবা, যদি কোনো ক্ষতি না করে তাহলে ওরকম একটা নিরামিষ বোমা বানিয়ে আমার লাভটা কি? লাভ তো ওই শব্দটাই যতীন্দ্র, ওই শব্দটা আমাদের একটা আওয়াজ তুলতে হবে, যে আওয়াজে শুধু লাহোর বা দিল্লি নয়, পুরো ব্রিটিশ সাম্রাজ্যটাই থরথর করে কেঁপে উঠবে। সাবাস, এসো। যতীন দা আপনাকে নলগঞ্জ সবার হয়ে বোমা বানাতে শুরু করলে। 8ই এপ্রিল 1929 এগিয়ে এলো বিপ্লবী প্রচারের জন্য ভগৎ সিং এর ছবি তোলা হলো। চলে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চলে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চলে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান, মাতৃভূমি করে আহ্বান। চল রে চল সবে ভারত সন্তান। পাবলিক সেফটি বিলের বিরুদ্ধে কেন্দ্রীয় আইনসভার একটি ফাঁকা জায়গাতে পরপর 2টি বোমা মারলেন ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত। তিনি করতে থাকেন, "এক হামলে, long live revolution, Down with imperialism! long live revolution, Down with imperialism! long live revolution, Down with imperialism! সাম্রাজ্যবাদ, জিন্দাবাদ! সাম্রাজ্যবাদ, জিন্দাবাদ! ইনকিলাব, জিন্দাবাদ! ইনকিলাব, জিন্দাবাদ! এই প্রথম ভারতবর্ষে ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটি শুনতে পাওয়া গিয়েছিল। আমরা কাউকে আঘাত করবার জন্য বা হত্যা করবার জন্য এই বোমাগুলি ছুড়িনি। অগাস্টা ভ্যালেন্ট 1893 সালে ফরাসি চেম্বার্স অফ ডেপুটিসে এইরকমই 2টো বোমা ছুড়েছিলেন। তাই আমরাও চাই এই বোমা যেন আপনাদের কানগুলো খুলে দেয়। কারণ আমরা জানি অধীদের শোনানোর জন্য ধামাকার প্রয়োজন হয়। ইনকিলাব জিন্দাবাদ! ইনকিলাব জিন্দাবাদ! জিন্দাবাদ! পুলিশি গোয়েন্দা তৎপরতায় ধরা পড়লো আরো 30 জন। আর তার মধ্যে HSR এর ফণীন্দ্রনাথ ঘোষ ও জয় গোপাল হয়ে গেলেন রাজা। চন্দ্রশেখর আজাদ, ভগৎ সিং, সুখদেব, রাজগুরু, বটুকেশ্বর দত্ত, আমাদের শিখিয়েছেন যতীন দা, যতীন দাস। তুলে দিচ্ছি। জুন 1929 সাল প্রথমে লাহোরের পোস্টাল জেলে রাখলেও পরবর্তীতে দাদাকে লাহোরের সেন্ট্রাল জেলে নিয়ে আসা হয়। আর ওদিকে মিয়ানমারি জেল থেকে নিয়ে আসা হয় ভগৎ সিংকে। যতীন দা, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব তোমার বোমার পরিকল্পনা ব্রিটিশদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। ধন্যবাদ যতীন দা। এইরকম আমাদের আরো পরিকল্পনা। হ্যাঁ যতীন দা, যতীন দা, ভগৎ, এখানে কিন্তু এভাবে থাকা যাবে না। খাদ্য খাবার খুবই নিম্নমানের। পরনের পোশাক বলতেই একটাই। কতদিন না ধুয়ে হিসাবে খাবার করে থাকা যায় বলো?
বাড়ির লোকের সঙ্গে দেখা করতে দেয় না। 4 মাসে একবার। তাহলে খাদ্য পানীয় অত্যন্ত বাজে, খাবার হজম হয় না। চাপাটির অধিকাংশই পড়া, তার মতো ধুলো লেগে থাকে। যেই পাত্রে পায়খানার জল দেওয়া হয় সেই পাত্রেই খাবারের জল দেওয়া হয়। সালা মনে হয় নিজের মুখ খাচ্ছি মুখ। আরে খাবার খেতে না গেলে ওরা মারতে থাকে। আমরা খাবো না। দেখি আমাদেরকে কিভাবে জোর করে খাওয়ায়। আজ থেকে 15 দিন ধরে আমি আর বটুকেশ্বরে একই কারণে অনশন করে চলেছি। আজ থেকে আমরা এই জেলে অনশন শুরু করলাম। বাবু, আমি তোমার সব কথার সমর্থন করি, কিন্তু ভাবনা চিন্তা না করে সিদ্ধান্ত নিলে আমি সে কথা সমর্থন করব না। দেশ মাতৃকার জন্য একবার দাঁতে দাঁত চেপেছি, মা কসম এই দাঁতকেও খুলে দেখা। তোমার মতো একাগ্র যদি সবাই হতো তাহলে আমাদের মধ্যে থেকে ফণীন্দ্রনাথ বা জয়গোপাল বেরিয়ে আসতো না। আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, ওরা কিন্তু সহজে মেনে নেবে না। তাই একবার অনশনে নামলে যতদিন ওই ব্রিটিশরা মাথা নত করছে ততদিন কিন্তু হাল ছাড়া যাবে না। তাই আরেকবার ভাবনা চিন্তা করে দেখতে পারবো যদি যা পারবো। ওরা অনেক প্রলোভন দেখাবে খাবারে, খিদে দ্বারা ইচ্ছে করবো ওদের ফাঁদে পা দিতে, কিন্তু হাজার কষ্ট হলেও খাবারের একটি কথা মুখে দেওয়া যাবে না রাজু। খিদের তাড়নায় শরীর জবাব দিয়ে দেবে, তখন তুমি তোমার বিপ্লবের সমস্ত শক্তি হারিয়ে ফেলবে। শরীর অসাড় হয়ে যাবে, মাথা কাজ করা বন্ধ করে দিবে, পাগলের মতো লাগবে। যন্ত্রণা কষ্ট দিনে দিনে তীব্র ভয়ানক হবে। তখন বোধ বুদ্ধি হারিয়ে তুমি ফণীন্দ্রনাথ বা জয়গোপালের মতো ভাবতে শুরু করবে। গদ্দার! 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 তেরোই জুলাই 1929 আমি আমার অনশন আন্দোলন শুরু করলাম। ভগত, তোমার সাথে আমার দুটো কথা আছে। হ্যাঁ যদি আমাদের দাবি দাওয়া মিটে গেলে তোমরা তোমাদের অনশন ভঙ্গ করবে, কিন্তু আমি আমার অনশন চালিয়ে যাব। কিন্তু যতীনদা, মাতৃভূমির শৃঙ্খল বচনের এটাই আমার একমাত্র সুযোগ। ভগত, কিন্তু যতীনদা তুমি কি বলছো? আরে বটুকেশ্বর, আরে তোরা তুমি আমাকে কথা দাও, এ কথা শুধু তোমার আর আমার মধ্যেই থাকবে, আর কাউকে তুমি বলবে না, আমাকে কখনো জোর করবে না। অনেক অনেক ছোটবেলা থেকে বাবার কাছে গল্প শুনে বুকের মধ্যে এই স্বপ্নই লালন পালন করে এসেছি। সেই প্রান্তরে এক বাঙালি বিশ্বাসঘাতক মির্জাপুর যে পাপ কাজ করেছিল, যার জন্য এই গোটা দেশকে এত কষ্ট, দুঃখ, অপমান, নির্যাতন কত কি সহ্য করতে হচ্ছে। আমি একজন বাঙালি হিসেবে সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চাইব,
কারণ আমি নিজে একজন বাঙালি, আর আমার প্রধান কাজ এই বাঙালি হয়ে ওই পাপের প্রায়শ্চিত্ত করা। তাই আসার আগে বাবাকেও বলে এসেছি, এখন থেকে আমি না কারো সন্তান, না কারো বন্ধু, আর না কারো ভাই। এখন থেকে আমি একজন ক্রান্তিকারী, আর আমার প্রধান কাজ এই দেশকে ব্রিটিশদের হাত থেকে বাঁচানো আর স্বাধীনতার জন্য লড়াই। হ্যাঁ যতীনদা, আমাদের প্রথম কাজই হলো আমাদের দেশ মাতাকে স্বাধীন করে তোলা। কিন্তু যতীনদা তুমি বুঝতে পারছো না তুমি যেটা করছো সেটা কি করছো। তোমার এই আত্মত্যাগ, তোমার এই অনশন, যার জন্য তোমার এই উৎসর্গ সব কিছুতেই তত সহজে কিন্তু ওই ব্রিটিশ সরকার তোমাকে সেটা দেবে না যতীনদা। তার জন্য তো তোমার প্রাণ বিসর্জন দিতে পারি না আমরা যতীনদা। জানি ভগৎ, জানি এত সহজে ওরা এটা মেনে নেবে না। তাই আমরা যতবার চেষ্টা করব ততবার ওরা বাধা দেবে, ওরা পথ অবরোধ করবে, ওরা আমাদের শাস্তি দিবে, কিন্তু তাও আমাদের লড়তে হবে। এত সহজে মির্জাপুরের পাপের প্রায়শ্চিত্ত হবে না, তাই এত তাড়াতাড়ি আমি মরছি না যতীনদা, মরছি না। ফুল নাই কিনার নাই, নাই তো দরিয়ায় পানি, ওরে সাবধানে চালাইও মাঝি, সাবধানে চালাইও মাঝি, আমার ভাঙা তরি রে অকুল দরিয়ায় বুঝি নাই, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে। বাঞ্ছা জলে সাই ভাষায় সাগরের পানে, আমি জীবনের বেলা ভাসাইলাম, জীবনের বেলা ভাসাইলাম, কেউ না তা জানে রে, তখন দরিয়ায় ফুল নাই। ইনকিলাব মানে বিপ্লব, বিপ্লব কোন রক্তক্ষয়ী হানাহানি নয়, বিপ্লবের সঙ্গে ব্যক্তিগত কোনো প্রতিশোধ বা প্রতিহিংসা মেটানোর সম্পর্ক নেই। বিপ্লবের অর্থ বোমা বা পিস্তলের চর্চাও নয়। বিপ্লব এই অর্থ দ্বারা আমরা এটাই বোঝাতে চাই, এই আপনাদের জন্য বর্তমান সমাজ ব্যবস্থা জ্বলন্ত রূপে অন্যায়ের পরিকাঠামোর উপর দাঁড়িয়ে আছে। আমরা সেই ব্যবস্থার আমূল পরিবর্তন চাই। বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে হলেও আমরা পরিবর্তন চাই। ইনকিলাব!
বাবা বাবা কিন্তু বাবা এই দেখ, তোর কাটা গুড়িটা আমি খুঁজে পেয়েছি। সেই সেই কবে থেকে খুঁজছিলাম, আজ পেলাম। তাই তাই ভাবলাম তোকে দেখিয়ে নিয়ে আসি। কিন্তু বাবা আমি লাহোরে জেলে বন্দি, তুমি এখানে এলে কিভাবে বাবা? তুই তুই খুশি হসনি না? না বাবা, কিন্তু এখানে আমরা পলিটিক্যাল প্রিজনারদের বেটার ট্রিটমেন্টের জন্য লড়াই করছি বাবা। আজ 7 দিন হলো আমরা আমরা অনশন চালিয়েই যাচ্ছি বাবা, চালিয়েই যাচ্ছি। তোরা কি ওদের কাছে ভালো খাবার দাবার চাস, তাই না? না বাবা, ভালো খাওয়ার ভালো থাকা কোনোটাই নয়, মানুষের সাথে মানুষের মতো ব্যবহার করুন এটাই চাই বাবা। ওরা জানো তো রেসিস্ট, ওরা ইংরেজ বন্দীদের সাথে, তারা দর্শক চোর ডাকাত যাই হোক না কেন ওদের সাথে স্বজনের মতো আচরণ করে, আর আমাদের দেখলে ওরা কুকুরের মতো আচরণ করে বাবা। এর জন্য তো আমরাই দায়ী কিন্তু 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 তোর গায়ে এত গোলাপের পাপড়ি কেন খেলু? ও বুঝতে পেরেছি, ওই প্রিয় ফুলের জন্য গায়ে লাগিয়েছি, তাই না? এসব গোলাপের পাপড়ি নয় বাবা, রক্তের দাগ। জানো তো বাবা, ওরা আমাদের রোজ খুব মারে বাবা, খুব মারে। কিন্তু কিন্তু আমি তো গোলাপের পাপড়ি দেখছি খেদু, ভারী সুন্দর দেখাচ্ছে তোকে। তুই কি আমার উপরে বিরক্ত হয়ে আছিস খেদু? না বাবা, তাহলে 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 তুই ঘুরে উড়াচ্ছিস না কেন? কারণ ঘুরে ওড়ানোর মতো আর শক্তি যে আমার নেই বাবা। আর তোমার উপর রাগই বা কেন করবো? তুমি না থাকলে তো আমি ওই প্রফুল্ল চাকি, ক্ষুদিরাম, বাঘা যতীন, ওইসব মহান ব্যক্তিদের চিনতেই পারতাম না বাবা, চিনতাম না ওই বিশ্বাসঘাতক মীর জাফরকেও। ওরাও তো ওই কাটা কুড়ির মতো উঠতে 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 কোথায় যে হারিয়ে গেছে। মীর জাফর ওদের পাঞ্জাটা কেটে নিয়েছে। কিন্তু কিন্তু তুই এত ভাবছিস কেন? তোর ঘুড়িটা তো আমার থেকে কেন? আমি তোর ঘুড়ি রাখতে পারছি না। কিন্তু করছিস কেন? তোর কি ব্যথা লাগছে কেন? কেন? সম্ভবত ওর রাতের দিকে দাদা একটা স্বপ্ন দেখছিল, আর ঠিক সেই সময় জেলের ডাক্তার আর কয়েকজন হৃষ্টপুষ্ট পাঠান মিলে দাদার উপরে চড়াও হয়। তারা দাদাকে ফেলে দাদাকে মারতে থাকে। আর ডাক্তার শরীর বলতে এসে দাদার নাকটা ভিতরে ঢুকিয়ে দিল। আরে বন্ধ হয়ে আসছে। অনশন করা রেল করছি, হ্যাঁ? না খেয়ে থাকি না? এই নটা সারা পেটের ভিতরে কাটা খালি। এই সত্যি কথা ধর। তারপরে তুমি মনে মনে কাজটা শুরু করলো। আমি এখানে না থাকতাম, বুঝতে পারছিলাম। এবার ডাক্তার একটা দোকান রড নিয়ে এসে দাদার মুখে ঢুকিয়ে দিল। আরে ও মরে যাবে, ও তো বুঝতে পারছে না তো। সালা তোরা অনুষ্ঠান খাওয়াতে পারছি না, আর তোদের জন্য সারা ভারতবর্ষ সারা উত্তাল হয়ে গেছে। দেখি জ্বরটা কোথায়? এই পেটের ভিতর দিয়ে এই ফুসফুসে আটকে গেছে, দেখি কি অজ্ঞান হয়ে গেল। এই মুখ দিয়ে রক্ত উঠছে। এই এই চলা মরবে। আরে কোথায় যাচ্ছে? আরে একজন ডাক্তার কিভাবে একজন রোগীকে এভাবে ফেলে রেখে চলে যেতে পারে? আরে কোথায় যাচ্ছে? ও মরে যাবে।
আর পরের দিন থেকে আমাকে দাদার সাথে থাকার অনুমতি দেওয়া হলো। আমি পরের দিন সন্ধ্যায় লাহোর সেন্ট্রাল জেলে দাদার সেলে এসে উপস্থিত হলাম। দাদা তখনও অজ্ঞান। দাদার জ্ঞান ফিরল 48 ঘন্টা পর। 20 জুলাই লাহোর বন্দে মাতরম পত্রিকার সূত্রে জানা গেল, জোর করে খাবার খাওয়ানোর সময় ফুসফুসে দুধ ঢুকে যাওয়ায় নাক মুখ দিয়ে রক্ত বেরিয়েছে যতীনের। এইরকম অবস্থা থেকে পুরোপুরি সুস্থ হওয়া একেবারেই মুশকিল। যতীনের চিকিৎসা করতে এলেন ডক্টর ভার্গব। গলাতে যে ধরনের প্রেশার পড়ছে, আমার মনে হয় না ও আর সেভাবে কথা বলতে পারবে। যতীনের ফুসফুসে কিন্তু মরণ রোগী ঝুলানো বাস পেয়েছে। ও তো এখন একদম অবচেত। ওর মুখে একটু গ্লুকোজ ঢেলে দিই, তাহলে ওকে কিন্তু বাঁচানো মুশকিল হয়ে যাবে। তারে ধরতে পারলে মনোবেরি, ধরতে পারলে মনোবেরি, দিতাম পাখির পায় তেমনে আসে যা আমার খাসার ভেতর অহসি পাখি জ্ঞানে আসে যায়। 26শে জুলাই শুক্রবার যতীন দাস মৃত্যু সজ্জায়। তার নিউমোনিয়া হয়েছে, জ্বর অব্যাহত। এখন থেকে জোর করে খাওয়ানোর চেষ্টা বন্ধ করা হয়েছে, কারণ এখন জোর করলে তার মৃত্যু অনিবার্য। 8 কুঠরি নয় দরজায় আটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা। 8 কুঠরি নয় দরজায় আটা, মধ্যে মধ্যে ঝরকা কাটা। তাহার পরে সদর কোঠা আয়না মহল্লায়। আমি এখন এখানে চুপচাপ বসে থাকি আর দাদাকে দেখি। ওর গায়ে ভন ভন করা মাছিগুলো আমি তাড়াই। মাঝে মাঝে ওর শরীরে একটা অদ্ভুত কিছু ওঠে, কিন্তু কিন্তু এক বিন্দু জলও যেন ওর মুখে আমি না ঢালতে পারি। সেই প্রতিজ্ঞা ও আমার প্রথম করে নিয়েছে। হাত পাগুলো ওর অসাড় হয়ে আসছে দিন দিনে। আমি শুধু দেখি, কিন্তু কিন্তু কিছু করতে পারি না। শুধু লিখে রাখি আমার ডায়েরির পাতাতে, ওর এই শীর্ণ শরীর
বলি রেখায় ছেয়ে গেছে সমস্ত শরীর। ও আমাকে বলে রেখেছিল ওর মৃত্যুর পর ওকে যেন কলকাতার কেওড়াতলা শ্মশানের মা ও বোনের পাশে দাহ করা হয়। আজ ভোর রাতে ও সিলেটে লিখে আমায় দেখালো বাবার কথা ওর খুব মনে পড়ছে। এমন অসহায় একটা লোক যে 10 সন্তানের পিতা ছিল, কিন্তু আজ এসে দাঁড়াচ্ছে মাত্র একজন। দাদা 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 আমার মাথায় হাত রেখে বলল, বাবাকে দেখিস। আর শোনাতে বলল তার সেই প্রিয় কবিতা, বড় উন্নত মমশির, বলবীর চির উন্নত মমশির। 19 সনের 50তম দিনের দিন 31শে আগস্ট 1929 সাল। পক্ষাঘাত আস্তে আস্তে সারা শরীরে ছড়িয়ে পড়েছে। মাঝে মাঝে যতীনদা নড়াচড়ে একদম ভঙ্গ করে দেয়। দাদা এই দাদা এই দাদা, পক্ষাঘাত হৃৎপিণ্ড ছুঁয়ে ফেললেই প্রাণবায়ু বেরিয়ে যাবে। দুটো চোখই নষ্ট হয়ে গেছে, সে এখন আর দেখতে পারে না। ব্রিটিশ সরকার কিছুতেই যতীনকে নিঃশর্ত জামিন দিতে রাজি হচ্ছে। আপনার ছোট ছেলেও জামিনের আবেদন নাকচ করে দিয়েছে। আমি যতীনের দায়িত্ব নিতে পারতাম, কিন্তু কোর্ট আমাকে থার্ড পার্টি করে। আমিও আমার খেদুর নিঃশর্ত মুক্তি চাই। এখনো এত ভয় কেন? আমার খেদুকে দেখে সাদা চামড়ার কি এখনো মনে হয় আমার খেদু আবার উঠে দাঁড়াবে? আমার সন্তান যেই কাজে ব্রতী হয়েছে তাতে তার মনের ইচ্ছাটাই আমাদের কাছে শেষ কথা। আমরাও জামিন চাই না। কিন্তু আপনারা রাজি না হলে ব্রিটিশরা কাউকে না কাউকে নিজের লোক দিয়ে তো জামিন করিয়ে নেন। তখন তো তাকে বাইরে আনতেই হবে। রবিবার যতীনকে ইঞ্জেকশন নিতে অনুরোধ করেন ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত। যতীনদা তুমি এনিমাটা অন্তত পক্ষে নাও। যতীনদা হ্যাঁ যতীনদা, তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমাকে জোর করবে না, তাহলে এখন জোর করছে কেন? যতীনদা তোমার এই অনশনের ফলটা দেখার জন্য অন্তত পক্ষে তুমি আর কটা দিন আমাদের সাথে থাকো যতীনদা। আমরা কথা দিচ্ছি, ওই ব্রিটিশ সরকার যদি আমাদের প্রধান দাবিগুলো মেনে না নেয়, আমরা না হয় অন্তত পক্ষে আমি বটুকেশ্বর রাজগুরু অনুসরণটা চালিয়ে যাবো। যতীনদা তুমি আর কিছুদিন বাঁচো। যতীনদা আমি তাহলে আরো 14 দিন বাঁচব। সেটা আর হলো না। বাক শক্তি দৃষ্টিশক্তি হারিয়ে জীবন মৃত্যুর মাঝখানে অবস্থান করছে যতীন দাস। অবশেষে এগিয়ে এলো 13ই সেপ্টেম্বর শুক্রবার বেলা 8টার সময় ডাক্তার গোপীচাঁদ এসে ঘোষণা করলেন,
পর্যন্ত মনে হয় আর থাকবেন। শারীরিক এই অবস্থাতেও শেষবারের মতো যতীনদা তার ভাইকে তার প্রিয় গানটি গাইতে বলল। যদি কেউ ফিরে না চায়, ওরে ওরে ও ভাগা, কেউ ফিরে না চায়, যদি দহন পথে যাওয়ার কালে কেউ কথা না কয়, যদি দহন পথে যাওয়ার কালে কেউ কথা না কয়, তবে পথের কাটা তুই রক্ত মাখা চরণ তলে একলা গলনে শুনে কেউ না আসে তবে ইনকিলাব দাদা দাদা হে দাদা দাদা 13ই সেপ্টেম্বর 1929 সাল দুপুর 1:05, 63 দিনের অনশনের পর যতীনদা আমাদের ছেড়ে চলে গেল। তুমি কথার খিলাফ করলে যতীনদা, কথার খেলাপ করলে। তুমি বলেছিলে আরো 14টা দিন তুমি আমাদের সাথে থাকবে। যদি আলো না ধরে, ওরে ওরে ও ভাগা, আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় খুলে, তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে দিয়ে একলা জলরে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, যদি আলো না ধরে, ওরে ওরে ও ভাগা, আলো না ধরে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় খুলে, তবে বজ্রা নলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে দিয়ে। যতীন বলেছিল সে আগে ভারতীয় তারপরে বাঙালি। তার মৃতদেহ যেন দিল্লি, কানপুর, বিহার হয়ে তারপরে কলকাতায় নিয়ে আসা হয়। প্রতিটি স্টেশনে উপচে পড়েছিল মানুষের ভিড়। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। মৃত্যুর পরেও ব্রিটিশ গভর্নমেন্টের পৈশাচিকতা গেল না। মরদেহ কলকাতা আসবে কিভাবে? সুভাষচন্দ্র বসু 600 টাকা পাঠালেন, ট্রেনটার নাম রাখা হলো যতীন দাস এক্সপ্রেস। যতীনদা, 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 তবে একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, ডাক শুনে না আসে, একলা চলো, এটা কোনো সংগ্রাম করে মৃত্যু নয়, কোনো সাম্প্রদায়িক দাঙ্গায় গুপ্ত ঘাতকের হাতে মৃত্যু নয়, ব্রিটিশ কারাগারে বন্দী হয়ে ফাঁসির মঞ্চে মৃত্যু নয়। এটা
এটা কোনো বজ্রপাত নয়, ঘূর্ণি নয়, বন্যা নয়, এটা হলো প্রত্যেকটা মুহূর্তে মৃত্যুকে প্রত্যক্ষ করতে করতে মরা, মৃত্যুর পরেও বাঁচবো বলে মরতে মরতে বাঁচা। हम अभी से क्या बताए है तुझे आसमां, क्या हमारे दिल में है सरफरोशी की तमन्ना, अब हमारे दिल में है देखना है दौड़ कितना, बाजुए का दिल में है, बाजुए का दिल में है। আমি সেই থেকে এখানেই বসে আছি। কাল হাওড়া স্টেশনে যেমন লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়েছিল, আজও তার থেকে অনেক অনেক বেশি মানুষ সবাই খালি পায়ে দাদাকে শ্রদ্ধা জানাতে এসেছে। তারাই এখন দাদাকে কেওড়াতলা শ্মশানের দিকে নিয়ে গেল। দাদাকে চিতায় শুয়ে রাখা আছে। সেই সময় সুভাষচন্দ্র বসু দাদার পায়ে হাত দিয়ে দাদার পায়ের ধুলো মাথায় মেখে নিলেন। তখন কান্নায় ফেটে বলল, বাবা 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 বাবা। যে ছেলেকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, আর সুভাষচন্দ্র বোস তারই পায়ের ধুলো মাথায় করে দিল। ওম নারায়ণ। আমাদের পূর্বপুরুষেরা যে বিশ্বাসঘাতক মনোভাবের সাথে আমাদের দেশকে বিদেশের হাতে সমর্পণ করেছিলেন, ঠিক তেমনি ভাবে আমি আমার কেতুকে আপনার চরণে উৎসর্গ করলাম। এই আত্মত্যাগের মাধ্যমে জাগ্রত হোক সমস্ত দেহে। এই জাতি আমার কেতুকে যেন কোনদিন ভুলে না যায়। সারা দেশ আমাকে ভুলে গেলেও বাঙালি আমাকে কোনদিন ভোলেনি। কে বললো আমি নেই, আছি তো। ওই যে পরবর্তী স্টেশন উৎপল পাল, সৌমেন পাল, সঞ্জয় গাঙ্গুলি, কেয়া দাস, অভিষেক পাল, বিকি সাহা।
জয়ন্তী চক্রবর্তী, গৌরাঙ্গ সাহা, সংগ্রাম দত্ত, দিলীপ কুমার তরফদার, রবীন্দ্র চক্রবর্তী, দেবাশিস পাল, গৌরাঙ্গ পাল, গৌরাঙ্গ সাহা, সংগ্রাম দত্ত, সমস্ত ভারতবর্ষ আমাদের যাত্রী নাট্যগোষ্ঠী থেকে এই নাটকটি সম্পর্কে দু চারটি কথা অবতারণা করা ভীষণ জরুরি। এই নাটকটির মুখ্য উপদেষ্টা ছিলেন নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী। নাটক রচনা, মঞ্চ, আবহ এবং সমগ্র পরিচালনায় গুরুদায়িত্ব সামলেছেন মান্যবর সুভাষিস চক্রবর্তী। নাটকে আলোক নির্মাণ করেছেন পাপাই রবিদাস। এই নাটকে চরিত্রগুলো অঙ্গবিন্যাসে সহায়তা করেছে কেয়া দাস। এই নাটকের সামগ্রিক উপকরণগুলি সুচারুভাবে নির্মাণ এবং জোগাড় করেছে টিকলি সাহা, অতীত বণিক। এরা সকলেই আমাদের ধন্যবাদ আরো। পরিশেষে আমাদের আজকে আপনারা অর্থাৎ এই অসংখ্য দর্শক মণ্ডলী যারা এতক্ষণ আমাদের নাটকের সাথে ছিলেন, তাদের সকলকে জানাই আমাদের আন্তরিক শ্রদ্ধা। আপনারা নাটকের সাথে, কালিয়াগঞ্জের নাট্যচর্চার সাথে অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন। আমি এবারে মঞ্চে আহ্বান করছি আমাদের আজকের পরিচালক মান্যবর সুভাষিস চক্রবর্তীকে এবং আমাদের দলের সভাপতি শ্রী অতুল কৃষ্ণ পালকে। আমরা পরিচালককে সামান্য সংবর্ধনা জ্ঞাপন করব এই মঞ্চে। অত্যন্ত অল্প সময়ে এই ধরনের নাটক করার একটা অন্য রকমের ব্যাপার আছে। মানে লিখতে লিখতে বা পড়তে পড়তে অনেক সময় অনেক ধরনের ভাব এসে পড়ে। তো সেটা আমার মনে হয় সবারই পারে, কারণ এই মানুষগুলো, যে মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আমাদের দেশের জন্য এত কিছু করেছেন, আমরা তাকে যতীন দাস মেট্রো স্টেশন নাম দিয়ে মনে রেখেছি, যতীন দাস পার্ক। তো থ্যাংক ইউ সবাইকে। সবার প্রথমে তো ধন্যবাদ জানাতে হয় যান্ত্রিক নাট্যগোষ্ঠী, যারা তারা আমাকে এইটা দেওয়ার জন্য, এই কাজটা করার জন্য সুযোগ দিয়েছেন আমাকে। আমি প্রচণ্ড প্রিভিলেজ, আমি প্রচণ্ড অনার্ড যে এই সুযোগটা আমাকে তারা দিয়েছেন। এবং আমাদের পুরো টিম যারা প্রচণ্ড পরিশ্রম করে এই কাজটা করার চেষ্টা করেছেন, অভিনয় করেছেন। আমরা প্রজেক্টটা ব্যবহার করবো না জন্যে ওই পাপাইয়ের ওই আলো দিয়েই আমরা যতীন দাস এবং যতীন দাসের ভাই এবং যতীন দাসের মৃত্যুসজ্জার ছবিগুলো আমরা আলো দিয়েই দেখিয়েছি। ওটা কোনো প্রজেক্টারের ইউজ নয়, ওটা একটা আলো। তো থ্যাংক ইউ সবাইকে। সবাই মতামত জানাবেন, যতীন দাসকে কেউ ভুলে যাবেন না। আমরা যতীন দাস খুব ডাউন আন্ডার হয়ে থেকেছেন ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে। যেই খাবার আমাদের পরিপাক যন্ত্রে বা আমাদের পাকস্থলী যে যাওয়ার কথা, সেই দুধ ঢুকে যায় যতীন দাসের ফুসফুসে। ফুসফুসে যেটা দিয়ে আমরা শ্বাস নিই, সেখানটায় ঢুকে যায় এবং তারপরে তার ক্ষয় রোগ শুরু হয়। তার 63 দিনের মাথায় তিনি মারা যান। এই জিনিসটাকে আমরা যেন ভুলে না যাই। যতীন দাসের মামার বাড়িতে যেখানটায় তার জন্ম, যেটা কিরণচন্দ্র দাস বলেন একই গণেন্দ্র মিত্র লেন আর হাতিবাগান কলকাতা, সেটাও কিছুদিন পর হয়তো প্রমোটারদের দখলে চলে যাবে, কারণ ওটাও খুব খারাপ অবস্থায় আছে। আমরা জানি না সেটাও রক্ষা হবে কিনা হবে।
তো ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থাকবেন, এইটুকুই আমার তরফ থেকে। এই দর্শক আমাদের শুভরাত্রি, আপনারা সকলে ভালো থাকবেন।